কেন আজ গণতন্ত্রের লাশের ওপরে আওয়ামী জঙ্গি নৃত্য? এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচন, ভোট আছে ভোটার নাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেন আজ গণতন্ত্রের লাশের উপরে আওয়ামী জঙ্গি নৃত্য? সাল 2006, তারিখ 28শে অক্টোবর। মানবতার ইতিহাসে এক অন্ধকার দিন, বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদে প্রবেশের সন্ধিক্ষণ। একই দিনে একই স্থানে 6 জন বিশ্বজিৎ, 6 জন আবরারকে পিটিয়ে হত্যা। জায়গাটা ছিল ঢাকার পল্টন, আর দেশ জুড়ে আবরারদের সংখ্যাটা ছিল 18 জনেরও বেশি। অনেক সন্ত্রাস, অনেক বর্বরতা দেখেছে মানুষ, কিন্তু লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে লাশের ওপর জঙ্গলি নৃত্য এই প্রথম দেখল তারা। শিউরে উঠেছিল সবাই, ওঠারই কথা। কিন্তু আওয়ামী জঙ্গিদের জন্য সম্ভবত এটা ছিল খুব খুশির দিন, তাই কোনো পৈশাচিক আনন্দে মৃতদেহের ওপর নেচেছিল তারা। আজ 15 বছর পরে এসে আমরা বুঝতে পারছি ওরা সেদিন কিসের আনন্দে নেচেছিল। কারা ছিল সেদিনের আবরার বিশ্বজিৎ? 28শে অক্টোবর লগি বৈঠার আঘাতে যেই ছেলেটি রাস্তায় লুটিয়ে পড়ল, যার মৃতদেহের ওপর আওয়ামী জঙ্গিরা উল্লাসে নাচল, ওর নাম মুজাহিদুল ইসলাম ফাহিম। 22 বছর বয়স, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। 2 ভাই 1 বোনের মধ্যে ফাহিম ছিল সবার বড়। ফাহিমের নানা ছিল বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ। দেশের বাড়ি নোয়াখালী, থাকতো ঢাকার মিরপুরে। মধ্যবিত্ত পরিবার। বাবা মা নিশ্চয়ই কষ্ট করে পড়তে পাঠিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। 2010 বা 12 সালের দিকে ফাহিমের মৃত্যুবার্ষিকীতে ওর পরিবার বাড়িতে এক মিলাদ ও দোয়ার আয়োজন করেছিল। সেই দোয়ার মাহফিলেও হানা দিয়েছিল আওয়ামী জঙ্গিরা। সেদিন আওয়ামী জঙ্গিরা 16 বছরের মাসুমকেও ছাড়েনি, পিটিয়ে হত্যা করেছিল তাকেও। মাসুমের সাথে ছিল শিপন। ঢাকা কলেজের ছাত্র শিপনও নৃশংসভাবে নিহত হয় ওই সন্ত্রাসীদের হাতে। এছাড়াও পল্টনে ওই দিন আওয়ামী জঙ্গিরা লগি বৈঠা দিয়ে একইভাবে পিটিয়ে হত্যা করে জসিম, হাবিবুর ও ফয়সালকেও। শুধু ঢাকাতেই নয়, সেদিন ওরা সমগ্র দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছিল। 28শে অক্টোবরের ঘটনা জানতে গিয়ে আল জাজিরার একটি রিপোর্টে দেখলাম, আওয়ামী সন্ত্রাসীরা সেদিন বরিশালে একজনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। ওদের বর্বরতা কিসের সাথে তুলনা করা যায় ঠিক বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে এই 18 জন আবরারের সাথে সেদিন দেশের গণতন্ত্র গোরস্থানে কবরস্থ হয়েছিল। অথচ ব্যাপারটা উপলব্ধি করতে আমাদের সময় লেগে গেছে অনেক দিন। এই জঙ্গিরা কারা? সংবাদপত্র ও বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, দলীয় নেত্রীর নির্দেশে পল্টনে সহিংস হামলা চালায় সন্ত্রাসী নেতা হাজী সেলিম ও ডক্টর ইকবালের নেতৃত্বে একদল আওয়ামী জঙ্গি। এদিকে গত পরশুদিন প্রায় সবগুলো সংবাদ মাধ্যমে দেখতে পেলাম সেই হাজী সেলিমের সুযোগ্য পুত্র ইরফান সেলিম নৌবাহিনীর অফিসার লে ওয়াসিফকে পিটিয়ে দাঁত ভেঙে দিয়েছে এবং তার স্ত্রীকেও হেনস্থা করেছে। দেখলাম অনেক খবরে হাজী সেলিমদের টর্চার সেলের কথাও উঠে এসেছে। মনে পড়ে গেল রক্ষী বাহিনী, লাল বাহিনীর টর্চার সেলের কথা। বুঝতে পারলাম ওদের চরিত্র মোটেও বদলায়নি। ওদের সন্ত্রাসের শিকার শুধু বিরোধী দলের নেতাকর্মী বা আবরাররা নয়, ওদের সন্ত্রাসের শিকার এখন সমস্ত দেশবাসী। যেই আবরাররা নিজেদের বুকে পিঠে আঘাত নিয়ে সাধারণ দেশবাসীকে আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে চলেছিল, তারা এখন বাধ্য হয়ে প্রায় নীরব হয়ে গেছে। দুঃখের বিষয় হলো, আবরাররা যখন আওয়ামী বর্বরতায় নিষ্পেষিত হচ্ছিল, সাধারণ মানুষ তখন তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছিল। প্রথম দিকে যদি সবাই একসাথে দাঁড়াতো, তাহলে এই ফ্যাসিবাদ আজ এমন ফুলে ফেপে ওঠার সুযোগ পেত না। কিন্তু কেন এই সন্ত্রাস? কেন গণতন্ত্র হত্যা করে এই জঙ্গি নৃত্য? প্রথমেই ইতিহাসের দিকে তাকিয়ে দেখা যাক, সদ্য স্বাধীন দেশে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় বসার পরেও কেন তারা 73-এ ভোট ডাকাতির পথ বেছে নিয়েছিল? কেন 75-এ গণতন্ত্রের কবর দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছিল? এই প্রশ্নের জবাব শেখ মুজিবুর রহমানের নিজের উক্তি থেকে স্পষ্ট জানা যায়। রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী তার রাজনীতির 3 কাল বইতে উল্লেখ করেছেন, 75-এর জানুয়ারিতে বাকশাল প্রতিষ্ঠা প্রসঙ্গে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ধানমন্ডির 32 নম্বরে ক্যাপ্টেন মনসুর আলী ও মিজানুর রহমানের আলাপ হচ্ছিল।
সেই আলাপে মিজানুর রহমান বাকশাল প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে শেখ মুজিব বলেন, দেশের অবস্থা যে পর্যায়ে গেছে তাতে আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। 25 থেকে 30টির বেশি আসন আমরা পাবো না। পরিষ্কার বোঝা যাচ্ছে জনগণের ভোটের ক্ষমতা পাওয়ার কোনো আশা ছিল না বলেই গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল ওরা। জনগণের সমর্থন ফিরে পাবার রাজনীতি ওদের কাছে নেই, তাই সন্ত্রাসী একমাত্র পথ। এ কথা তখনও যেমন সত্যি ছিল, বর্তমান প্রেক্ষাপটেও শতভাগ সত্যি। বিষয়টি বিশ্লেষণ করলে মনে হয় বুঝতে আরেকটু সুবিধা হবে। বাংলাদেশের সফল নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ দিতে গেলে প্রথমেই আসে 91-এর নির্বাচনের কথা। এই 91-এর নির্বাচনে আমরা দেখতে পাই বিএনপি আসন পেয়েছিল 140টি, আওয়ামী লীগ 88টি, জাতীয় পার্টি 33টি এবং জামায়াত 18টি। জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি তখন সরকার গঠন করে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে আওয়ামী লীগ যে আসনগুলোতে জয়ী হয় তার প্রতিটিতেই বিএনপি এবং জামায়াত দ্বিতীয় ও তৃতীয় স্থান পায়। এই দ্বিতীয় এবং তৃতীয় স্থানের ভোট যোগ করলে অধিকাংশ আসনগুলোতেই আওয়ামী লীগের জয়ী হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যায়। বিষয়টি আওয়ামী লীগ খুব ভালোভাবে টের পায়, আর তাই 92-94 সালে তাদের রাজনীতির মূল অভীষ্ট হয়ে ওঠে জামায়াত বিএনপির দূরত্ব বাড়িয়ে জামায়াতকে নিজেদের কাছে টেনে নেওয়া। তারা তখন ঘাতক দালাল নির্মূল কমিটি গড়ে রাজাকার কার্ড খেলা শুরু করে। তাদের এই রাজনীতি সফল হয়। জামায়াত তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে যোগ দেয়, কেননা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনা মূলত তাদেরই ছিল। মজার ব্যাপার হচ্ছে, জামায়াতকে কাছে টানতে পারার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ তাদের রাজাকার কার্ড এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কথা বেমালুম ভুলে যায়। বিএনপি ও জামায়াতকে আলাদা করতে পেরে 96-এর নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন পায়। বিএনপি পরাজিত হলেও 116টি আসন নিয়ে বিশাল বিরোধী দল হিসেবে সংসদে শক্ত অবস্থানে থাকে। ভোট ব্যাংকের যে হিসেব নিকেশ আওয়ামী লীগ 92-এ বুঝেছিল, বিএনপি সেটা বুঝতে পারে 96-এ পরাজিত হওয়ার পর। তারা তখন জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠন করে। এই জোটই মূলত আওয়ামী লীগের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়ায়, কারণ ভোট ব্যাংকের হিসেবটা তাদের আগে থেকে জানা ছিল। ভোট ব্যাংকের এই হিসেবকে সঠিক প্রমাণ করে 2001 সালে নির্বাচনে বিএনপি জামায়াত জোট অভাবনীয় সাফল্য পায়। তারা 300 আসনের মধ্যে 214টি আসন নিয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগ পায় মাত্র 62টি আসন। এরপর আওয়ামী লীগের মূল রাজনীতি হয়ে পড়ে বিএনপি জামায়াত জোট ভাঙা, কারণ এছাড়া তারা নির্বাচন জেতার আর কোনো উপায় খুঁজে পায় না। তারা যুদ্ধাপরাধী নামে নতুন কার্ড উদ্ভাবন করে এবং বিএনপিকে বলে, জামায়াতের যুদ্ধাপরাধীর দায় তোমরা কেন নেবে? তোমরা তো মুক্তিযুদ্ধের দল, তোমাদের নেতা তো স্বাধীনতার ঘোষক। একই সাথে তারা বিএনপির বিরুদ্ধে দুর্নীতি কার্ড খেলে এবং জামায়াতকে বোঝানোর চেষ্টা করে, তোমরা তো সৎ ও ধার্মিক দল, বিএনপির দুর্নীতির দায় তোমরা কেন নেবে? তবে শত চেষ্টার পরেও তাদের এই কূটচাল এবার আর সফল হয় না। তারা তাদের দালাল সাংবাদিকদের লাগিয়ে দেয় বারংবার বিএনপি নেতাদেরকে জামায়াতের সাথে জোট নিয়ে উত্ত্যক্ত করতে, কিন্তু তাতেও কাজ হয় না। জোট ভাঙতে না পেয়ে ক্রমান্বয়ে আওয়ামী লীগ চরমপন্থা ও সন্ত্রাসের আশ্রয় নিতে থাকে। ধীরে ধীরে 2006-এর নির্বাচন সামনে চলে আসে। বিএনপি জামায়াত সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু আওয়ামী লীগ জানে এই জোটের বিরুদ্ধে নির্বাচনে যাওয়া মানে পরাজয় নিশ্চিত। তাই তারা চরম সন্ত্রাসের পথ বেছে নেয় এবং একই সাথে ভারতের কাছে আশ্রয় প্রার্থী হয়। এইভাবেই রাজনীতিতে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ আবার তার ফ্যাসিবাদী রূপে আবির্ভূত হয়, যার চরম প্রকাশ দেখা যায় 2006 সালের 28 অক্টোবর। ওরা সেদিন গণতন্ত্রকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের ওপর জঙ্গি নৃত্য শুরু করে এবং এখনো করেই চলেছে। উপজেলা নির্বাচন, ভোট আছে ভোটার নাই। বাংলাদেশে এখন কোনো নির্বাচন এলেই আমি স্মৃতিকাতর হয়ে যাই। একসময় বাংলাদেশে নির্বাচন মানে ছিল উৎসব। জাতীয় নির্বাচন তো বটেই, স্থানীয় সরকারের সব নির্বাচনেও উৎসবের বান ডাকত গ্রামে গঞ্জে। ছেলেবেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামের উঠানে উঠানে মিছিল হতো, নাইচা নাইচা কইয়া যাই, অমুক মার্কায় ভোট চাই। আমরা নেচে নেচে এই স্লোগান দিতাম। এখন ভাবলে হাসি পায়, আমরা ছেলে মানুষেরা সব প্রার্থীর মিছিলেই অংশ নিতাম। আসলে প্রার্থী নয়, মিছিলের স্লোগানের ছন্দটাই আমাদের টানত। আমরা অত কিছু বুঝতাম না।
বড়দের দেখতাম প্রার্থীদের পক্ষে নানা বৈঠক করত, বিকালে বাজারে চায়ের দোকানে ধুম আড্ডা চলত। আমরা দূরে দাঁড়িয়ে দেখতাম। নির্বাচনের দিন ভোটারদের আনার জন্য প্রার্থীরা রিকশার ব্যবস্থা করত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।